হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব কুলম্বের সূত্র। দেখো, আমরা সবাই জানি যে সমপ্রকৃতির যে আধান সেগুলো পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, এবং বিপরীত প্রকৃতির যে আধান সেগুলো হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে সেটা আমরা কুলম্বের সূত্র অনুযায়ী জেনেছি। কুলম্বের সূত্র অনুযায়ী কি বলা হয়েছে যে দুটো স্থির বিন্দু আধান এর মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা হচ্ছে তাদের আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে এবং কী হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ আবার আরেকবার আমি বলছি যে কুলম্বের সূত্র অনুযায়ী বলা হয়েছে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা আধানদ্বয়ের যে গুণফল তার সঙ্গে সমানুপাতিক হবে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তো এটা আমরা আস্তে আস্তে বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরো দুটো স্থির বিন্দু আধানকে আমরা নিয়ে নিলাম। এখানে রয়েছে একটা স্থির বিন্দু আধান Q1 এবং এখানে একটা স্থির বিন্দু আধান রয়েছে Q2 এবং এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা এদের দূরত্বকে মাপবে। তাহলে এদের দূরত্বটা ধরে নিলাম আমি আর দূরত্বে রয়েছে। এবার এদেরকে আমরা স্থির বিন্দু আধান কেন ধরে নিয়েছি, স্থির আধান কেন ধরে নিয়েছি? কারণ স্থির আধান না হলে, আধান যদি গতিশীল হয় তাহলে আমরা জানি কি হয়, তড়িৎ প্রবাহ তৈরি হবে। আর তড়িৎ প্রবাহ তৈরি হলে কী হবে, তড়িৎ প্রবাহ ধরো একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর পাশে যদি তুমি একটা ম্যাগনেটিক নিডলকে রাখো, ওরস্টেডের পরীক্ষাতে আমরা দেখেছি যে এর পাশে নিডলকে রাখলে নিডলের বিক্ষেপ হয়, কারণ এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই তো? তার মানে গতিশীল আধান একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যে চৌম্বক ক্ষেত্রটা আবার অন্য একটা আধানের উপর কী করবে, বল ক্রিয়া করবে। তার ফলে আমরা কি এই আধানের দরুন যে ক্রিয়াশীল বল, আধানের দরুন যে তাড়িতিক আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা আমরা কিন্তু আমাদের গণনার ভুল হয়ে যাবে। সেই কারণে আমাদের কি নিতে হবে, যাতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা না থাকে সেই জন্য আমাদের আধানগুলোকে স্থির নিতে হবে। সেই কারণে দুটো স্থির আধান নিয়েছি Q1 Q2 এবং আধানটা বলেছে বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান বলতে কি বলতো, বিন্দু আধান বলতে এই আধান দুটির মধ্যে যে দূরত্ব সেটা কি, এই আরটা অনেক অনেক বেশি হতে হবে কি এই আধানগুলোর যে আকার। ধরো আধানগুলোর ব্যাস হচ্ছে বা ব্যাস হচ্ছে ডি, তাহলে ডি অপেক্ষা অর্থাৎ আধানগুলোর আকার অপেক্ষা এই আর দূরত্বটা অনেক অনেক বেশি হতে হবে, তাহলে কি হবে, বিন্দু হবে। তাহলে আমরা কি নিলাম এখানে, দুটো স্থির বিন্দু আধান গেল, দুটো স্থির বিন্দু আধান যাদের আধানের মান হচ্ছে Q1 Q2 এবং এদের কত দূরত্বে রাখা হয়েছে, আর দূরত্বে রাখা হয়েছে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি বলা হয়েছে, যদি এদের মধ্যে ক্রিয়াশীল বলটা F হয়, কি হয়, ক্রিয়াশীল বল এদের মধ্যে যদি F হয় তাহলে F সমানুপাতিক আধানদ্বয়ের গুণফল, F প্রপোর্শনাল টু Q1 গুণ Q2, তাই তো? এদের মধ্যে ক্রিয়াশীল বলটা আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে যখন কি, যখন আর কি কনস্ট্যান্ট, যখন আর হচ্ছে কনস্ট্যান্ট, যখন আর হচ্ছে স্থির, তখন যে ক্ষেত্রে আর স্থির সেক্ষেত্রে আধানদ্বয়ের গুণফলের মান যার বেশি হবে সেক্ষেত্রে বলের মান বেশি হবে, আবার আধানদ্বয়ের গুণফলের মান যার কম হবে তার ক্ষেত্রে ফোর্সের মান কম হবে, তাই তো? ধরো একটা আধানের মান 0 হয়ে গেল, তাহলে অন্য একটা আধানের মান যতই বেশি হোক না কেন তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত, 0 হয়ে যাবে, কারণ গুণফলকে আমরা নিয়েছি। তো গুণফলকে নেওয়ার এটাও একটা কারণ, বুঝতে পেরেছো? তো যাই হোক, আর দ্বিতীয়টা কি বলা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব কত আর সেটার বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে দূরত্বের বর্গের সঙ্গে 1/r², F প্রপোর্শনাল টু, যখন কি, যখন হচ্ছে Q1 এবং Q2 এই দুটো হচ্ছে স্থির থাকবে, চেঞ্জ হচ্ছে না, তখন তার ক্ষেত্রে যার দূরত্ব বেশি হবে তার ফোর্স কম হবে, যার দূরত্ব কম হবে তার আবার কি হবে, ফোর্স, ক্রিয়াশীল বলটার ভ্যালুটা বেশি হবে। এবার এখানে তোমাদের অনেকেই প্রশ্ন করো যে r² কেন হচ্ছে। দেখো, কোনো একটা আধান যদি আমি এখানটায় রেখে দিয়েছি, ধরো Q আধানকে রেখে দিয়েছি, তাই তো? তাহলে Q আধান থেকে, এই Q আধান থেকে আর দূরত্বে আমরা ধরো ফোর্স কি করব, আর দূরত্বে আমরা ফোর্স আরেকটা আধানকে রাখলাম, স্মল Q ধরো আরেকটা আধানকে রাখলাম, তাহলে এর ওপর বল ক্রিয়া করবে। তাহলে এই বলটা, এই যেমন এই দিকে আমি রেখেছি আরকে রেখেছি, তেমনি তো আমি এই সাইডেও রাখতে পারি, আর রাখতে পারি না সেম একই দূরত্বে, বা সামনের দিকেও তো রাখতে পারি, তাই তো? বা পিছনের দিকেও রাখতে পারি সেম আর দূরত্বে, বা উপরেও রাখতে পারি কিউকে আর দূরত্বে, এবং নিচেতেও রাখতে পারি কিউকে আর দূরত্বে। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু কিউ আধানকে আমরা রাখতে পারি। তার মানে আমরা একটা স্ফেয়ারের মতো আকৃতিতে একটা, যদি কাল্পনিক তুমি আর দূরত্বে কাল্পনিক একটা গোলককে কল্পনা করো, তাহলে সেই গোলকের যে কোনো জায়গাতেই তুমি কিউ আধানকে রাখো না কেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা কি হচ্ছে, দূরত্বটা সেম হওয়ার জন্য বলটা কি হবে, সেম হবে। তার মানে এই আধানটা কোন সারফেস, কোন তলে রয়েছে সেটার উপর কি করছে, ডিপেন্ড করছে। বা যদি আরেকটু বেশি দূরত্বে, ধরো ক্যাপিটাল আর দূরত্বে রাখলাম,
তাহলে ক্যাপিটাল আর দূরত্বের যে কোনো তলে আমরা ক্যাপিটাল আর বরাবর আমরা যদি একটা গোলককে কল্পনা করি, তাহলে সেই গোলকের যে কোনো তলে আমরা যদি কিউ এই স্মল কিউ আধানকে রাখি, তাহলে তার উপর প্রযুক্ত বল সেম হবে। এবং এই যে স্মল আর এর জন্য যে গোলক তার ক্ষেত্রফল কি কম, আর যে ক্যাপিটাল আর এর জন্য যে গোলক তার ক্ষেত্রফলটা বেশি। তার মানে যার ক্ষেত্রফল বেশি সেই ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা কি হচ্ছে, যার ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি তার ক্ষেত্রে প্রযুক্ত বল মানে ডিস্টেন্স বেড়ে গেলে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে এটা, কারণ একই ক্ষেত্রফলের জন্য একই বল, তাই তো। তার মানে যার ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি তার ক্ষেত্রে কিন্তু বল কম, যার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম, কারণ এই স্মল আর বরাবর একটা কাল্পনিক গোলককে কল্পনা করলে সেই গোলকের যে কোনো বিন্দুতেই রাখি না কেন সেম বল ক্রিয়া করবে, তাহলে এটা সারফেসের উপর ডিপেন্ড করছে। তার মানে ক্রিয়াশীল বলটা এস এর সঙ্গে কী হবে, ব্যস্তানুপাতিক হবে। সারফেস যার ক্ষেত্রে যে গোলকটার সারফেসটা বড় হবে তার উপর বল কম হবে, যার কম হবে তার ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে বেশি হবে বল। তার মানে আবার সারফেস আমরা কি জানি যে গোলকের সারফেস 4πr² হয় না, বা যে কোনো সারফেস তার লেন্থের স্কোয়ারের সঙ্গে কী হয়, লেন্থের স্কোয়ারের সঙ্গে হয়, তাহলে ফোর্স প্রপোর্শনাল টু কী হবে 1/r² হবে। সেই কারণেই কিন্তু এখানে আমরা 1/r² নিয়েছি, তাই তো। তো এইটা আরও ডিটেলসে বুঝতে চাইলে কিন্তু সলিড অ্যাঙ্গেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারবো। তো সলিড অ্যাঙ্গেল দিয়ে কী করে 1/r² হচ্ছে সেটা আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দেবো এবং নিচে আমি সেই ভিডিওটা অ্যাড করে দেবো, তোমরা চাইলে ওটা অবশ্যই দেখতে পারো। তো বাকি দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, তাই তো। এবার যখন আর Q1 Q2 সবাই যখন পরিবর্তনশীল, তখন যৌগিক ভেদের নিয়ম অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে F প্রপোর্শনাল টু Q1 Q2 ভাগ কি r², যখন Q1 Q2 তারপরে হচ্ছে আর সবাই হচ্ছে পরিবর্তনশীল, যখন সবাই পরিবর্তনশীল তখন আমরা এটা লিখতে পারি যৌগিক ভেদের নিয়ম থেকে। আবার এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের একটা কাকে নিয়ে আসতে হয়, একটা কনস্ট্যান্ট ধ্রুবককে নিয়ে আসতে হয়, তাহলে ধ্রুবকটাকে আমরা কে দিয়ে লিখলাম, তাই তো। আর আমাদের ফিজিক্যাল সায়েন্সে ধ্রুবক আসলে তাকে আমরা কি করি, ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, তার একটা নাম দিই এবং অ্যানালাইসিস করি যে সে কে। এখানেও ঠিক তেমনি এর একটা নাম দেওয়া হয়েছে, এর নাম কি কুলম্ব কনস্ট্যান্ট বা কুলম্ব ধ্রুবক। কি ধ্রুবক, এর নাম হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট বা হচ্ছে কুলম্ব ধ্রুবক, তাই তো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, F = K Q1 Q2 ভাগ হচ্ছে r²। তাহলে দেখো আমি আরেকবার বলছি যে কুলম্বের সূত্রটা, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা হচ্ছে আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের কী হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে। এবং ক্রিয়াশীল যে বল সেটা সরলরেখা বরাবর কি করবে, তাদের সংযোজক যে সরলরেখা আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল বলটা ক্রিয়া করবে। তাহলে আমরা এবার যেটা পেলাম এই ফর্মুলাটা একবার লিখে নিই এবং কে এর সাথে আমরা একটু পরিচয় ঘটাই যে কেটা কি, কোন ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা কীরকমভাবে নির্ভর করে। দেখো F = আমি কি পেয়েছি, F = K Q1 Q2 ভাগ হচ্ছে r²। দেখো আমরা এখানে দুটো বিন্দু আধানকে নিয়েছিলাম না Q1, আর এখানে নিয়েছিলাম কি Q2কে, এবং রেখেছিলাম r দূরত্বে। তো দেখো কেবলমাত্র আধান এবং দূরত্ব ছাড়াও আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এই আধানটাকে আমরা কোন মাধ্যমে রেখেছি, সেই মাধ্যমের প্রকৃতির ওপরও কী করবে, কোন মাধ্যমে রেখেছি সেইটার উপরও তো ফোর্সটা ডিপেন্ড করবে, তাই তো। তুমি ধরো একজন ব্যক্তিকে বাতাসের মধ্যে টানছো ধরে, সেক্ষেত্রে এক রকমের টানবে। আর ধরো তুমি একটা গর্তের মধ্যে সেখানে জল রয়েছে বা আরও নোংরা কাদা মাটি রয়েছে, তার মধ্যে তুমি একজনকে ধরে টানছো, তাহলে দুটো ক্ষেত্রে নিশ্চয়ই আকর্ষণ, তোমার টানার ক্ষেত্রে বলটা কী হবে, বলটা মানে কম বেশি হবে। ঠিক তেমনি এখানেও যে আধান দুটো কোন মিডিয়ামের মধ্যে রয়েছে, কোন মাধ্যমের মধ্যে রয়েছে সেটার উপরও ডিপেন্ড করবে, তাই তো। সেই কারণে এই কে এর ভ্যালুটা কিসের ওপর, মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে, এবং আমরা কোন পদ্ধতিতে এটা কুলম্বে নিচ্ছি নাকি এটা মিটারে নিচ্ছি সেটার উপর নির্ভর করবে। তাহলে কুলম্বের যে ধ্রুবক সেটা দুটো জিনিসের উপর নির্ভর করবে, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, আমরা কোন মাধ্যমে রেখেছি, এবং হচ্ছে তোমার কোন একক পদ্ধতিতে আমরা এইগুলোর ভ্যালুকে অর্থাৎ ফোর্সের ভ্যালুকে আমরা কোন একক পদ্ধতিতে বার করছি তার উপর কুলম্ব কনস্ট্যান্ট নির্ভর করবে। তো দেখো এখানে কুলম্ব কনস্ট্যান্ট যেটা হয় যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা হয় 1/4 কি এপসাইলন। এই এপসাইলনটা কি বলতো, এই এপসাইলনটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, ইংরেজিতে কি বলা হয় পারমিটিভিটি, বাংলাতে কি বলা হয় তড়িৎ ভেদ্যতা। দেখো তার মানে কেটা হচ্ছে 1/4 তাহলে ফর্মুলাটা কি হবে, F = যে কোনো মাধ্যমের যে মাধ্যমে আমরা রেখেছি এপসাইলন হচ্ছে যে মাধ্যমে আমরা রেখেছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
তাহলে এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন Q1 Q2 ভাগ কি আর স্কোয়ার। এবার দেখো এপসাইলেন তড়িৎ ভেদ্যতাটা কি, দেখো এপসাইলেন্টের ভ্যালু যদি বেড়ে যায়, এপসাইলেন্টের ভ্যালু যদি বেড়ে যায়, বাকি সবগুলো যদি স্থির থাকে, তাহলে ফোর্সের ভ্যালু কী হবে, কমে যাচ্ছে। মানে কোনো একটা মাধ্যমের যার তড়িৎ ভেদ্যতা বেশি তার ক্ষেত্রে ফোর্স কম, মানে তড়িৎকে ভেদ করে যেতে যে বেশি তড়িৎ শক্তিকে ভেদ করে যেতে গিয়ে যে বেশি তড়িৎ শক্তি ক্ষয় করে ফেলছে, মানে মাধ্যম নিজেই তড়িৎ শক্তিকে স্টোর করছে, যে মাধ্যম তার তড়িৎ ভেদ্যতা বেশি। তার মানে তড়িৎ ভেদ্যতা যার বেশি, মানে তড়িৎকে ভেদ করে যেতে তড়িৎ শক্তিকে বেশি নিজেই সঞ্চয় করে নিচ্ছে, নিজেই বেশি খরচ করে নিচ্ছে, তার ক্ষেত্রে কি তড়িৎ ভেদ্যতা বেশি, মাধ্যম নিজেই কি করছে, তড়িৎ শক্তিকে সঞ্চয় করে নিচ্ছে। আবার যার এপসাইলেন কম, মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা কম, তার ক্ষেত্রে দেখো ফোর্স বেশি, মানে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলের ভ্যালুটা বেশি হবে। আকর্ষণ বল বা বিকর্ষণ বলের ভ্যালু কখন বেশি হবে, যখন ফোর্সটা কি এই Q1 থেকে বা Q2 থেকে আগত ফোর্সটা যখন পৌঁছাবে তখনই তো তাকে টানবে। তাহলে যখনই এপসাইলেন্টের ভ্যালু কম তখনই ফোর্সের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তার মানে এপসাইলেন্টের ভ্যালু কম হওয়া মানে কি হচ্ছে, তার মানে ফোর্সটা পৌঁছাচ্ছে বেশি, তার মানে মাধ্যম নিজে কি করছে সরি মাধ্যম নিজে কি করছে, মাধ্যম নিজে কিন্তু তড়িৎ শক্তিটাকে কম সঞ্চিত করছে, তাই তো। তো এইভাবে করে আপাতত তোমরা তড়িৎ ভেদ্যতা কী করতে পারো, মনে রাখতে পারো। তাহলে আমরা কি বুঝলাম, যে এক নম্বর হচ্ছে এপসাইলেন্ট কের, আর আরেকটা হচ্ছে দেখো 4 পাই রয়েছে, কি রয়েছে 4 পাই দিয়ে আমরা কেন ভাগ করছি, কারণ দেখো ধরো এইখানে প্লাস কিউ আধান রয়েছে, আমি যেটা এর আগেও বললাম যে এই প্লাস কিউ আধানের চারপাশে আর শুধুমাত্র আর দূরত্ব যদি আমরা ধরি, আর দূরত্বের একটা যদি গোলক ধরি, আর দূরত্বের যদি গোলক ধরি, সেই গোলকের চারিদিকেই আমি যে কোনো বিন্দুতেই কিউ আধানকে রাখি না কেন, সেখানেই সেম পরিমাণ ফোর্স কী হবে, অ্যাপ্লাই হবে। তার মানে এর যে টোটাল শক্তিটা, এর যে টোটাল আকর্ষণ বা বিকর্ষণ বল যে ক্ষমতা, যে শক্তিটা, সেই শক্তিটা কি হচ্ছে টোটাল কি হচ্ছে, টোটাল গোলকটার মধ্যেই হচ্ছে, তাই তো। আবার টোটাল গোলকের যে সলিড অ্যাঙ্গেলের যে কনসেপ্ট তোমাদের ওই ভিডিওটা দেবো, ওইটা থেকে দেখবে যে এই গোলকের ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলের ভ্যালু হয় 4 পাই, গোলকের ক্ষেত্রে ঘনকোণের মানটা হয়, সলিড অ্যাঙ্গেলের মানটা হয় 4 পাই, সেই কারণে আমরা এখানটায় 4 পাই দিয়ে কী করেছি, ভাগ করে দিয়েছি। তাহলে এটুকু গেল, তাহলে কে ইকুয়াল টু 4 পাই এপসাইলেন্ট ভাগ হচ্ছে কি 4 পাই এপসাইলেন্ট Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এপসাইলেন্ট হলো যে মাধ্যমে আমরা রেখেছি সেই মাধ্যমের কি তড়িৎ ভেদ্যতা। এবার আমরা আসি যে যদি এখানে লিখি কে ইকুয়াল টু কি, কে ইকুয়াল টু 1/4 এপসাইলেন্ট। এবার স্পেশাল কেসে যদি আমরা সিজিএস পদ্ধতিতে, কোন সিজিএস পদ্ধতিতে মাপি, এবং আমরা যদি ইন এয়ার অথবা মানে বায়ুতে বা হচ্ছে ভ্যাকুয়ামে, মানে হচ্ছে শূন্য মাধ্যমে আধান দুটোকে কি করি, রেখে দিই, তাহলে এইখানটায় এই এপসাইলেন্টের ভ্যালুটা বা এপসাইলেন্ট 0 দিয়ে লেখা হয়। শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতাকে এপসাইলেন্ট নট দিয়ে লেখা হয়। তাহলে এপসাইলেন্ট নট ইকুয়াল টু আমাদের ভ্যালুটা মোটামুটি চলে আসে 1/4 এর কাছাকাছি, তাই তো। তাহলে কে এর ভ্যালুটা কি চলে আসবে, কে এর ভ্যালু আমি কি বার করেছি, কে এর ভ্যালুটা হচ্ছে 1/4 আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলেন্ট নট মানে হচ্ছে 1/4, তার মানে 4 পাই কেটে গেল, তার মানে 1 হয়। কে এর ভ্যালুটা কত হয়, 1 হয়। আর কে এর এককটা কী হবে বলো তো, কে এর এককটা হবে, দেখো কে এর এককটা হবে এফ গুণ আর স্কোয়ার ভাগ হচ্ছে Q1 Q2, তার মানে হচ্ছে ডাইন গুণ হচ্ছে কি সেন্টিমিটার স্কোয়ার পার হচ্ছে স্ট্যাট কুলম্বের স্কোয়ার, তাই তো, স্ট্যাট কুলম্বের স্কোয়ার, এটা গেল। এবার দেখো যদি এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে হয়, যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে এই এপসাইলেন্টের নটের ভ্যালুটা মানে হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার ভ্যালুটা হয় 8.854 × 10⁻⁻12, তাই তো। আর এপসাইলেন্ট নটের এককটা কি হয় বলো তো, এপসাইলেন্ট নটের যে একক সেটা হয়ে যায়, এখান থেকে দেখো একটু, এপসাইলেন্ট নটের যে একক সেটা হয়, এপসাইলেন্ট নটের এককটা হবে কি হবে Q1 Q2, এপসাইলেন্টটা এদিকে নিয়ে আসলাম, Q1 Q2 ভাগ হচ্ছে তোমার এদিকে 4 পাই রয়েছে, Q1 Q2 ভাগ হচ্ছে 4 পাই গুণ এফ গুণ আর স্কোয়ার, মানে হচ্ছে কুলম স্কোয়ার, তারপরে হচ্ছে নিচে হচ্ছে নিউটন আর হচ্ছে মিটার স্কোয়ার, তাই তো, কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতার ভ্যালু। তাহলে কে এর ভ্যালুটা কত হয়, কে এর ভ্যালুটা আমরা যদি এইখানটায় এপসাইলেন্টের ভ্যালুটা মানে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলেন্ট নটের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এর ভ্যালুটা হয়ে যায়
মানে 1/4πε0, এখানে যদি এপসাইলন নটের ভ্যালুটা বসাই তাহলে এর ভ্যালু চলে আসে 9 × 10⁻, কত 9। ওকে, এটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে এই ভ্যালুটা পাবে 9 × 10⁹। আর কে এর একক কী বার করলাম আমরা? কে এর একক হচ্ছে নিউটন, গুণ হচ্ছে কি মিটার স্কোয়ার, পার হচ্ছে কি কুলম্ব স্কোয়ার এসআই। তো এই ছিল কিন্তু কে এর ব্যাপারগুলো। তাহলে দেখো কে এর ভ্যালুগুলো বসানোর পর কুলম্বের সূত্রটা কি দাঁড়াচ্ছে আমরা দেখি। এফ ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম? কে গুণ Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার, তাই তো? তাহলে এপসাইলন তড়িৎভেদ্যতা বিশিষ্ট যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালু আমরা কি পড়েছি? 1/4πε, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে এফ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার, যে কোনো এপসাইলন তড়িৎভেদ্যতা বিশিষ্ট যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। আর হচ্ছে তোমার ইন ভ্যাকুম মানে হচ্ছে শূন্যস্থানে অথবা হচ্ছে বায়ুতে, সেক্ষেত্রে আমরা সিজিএস পদ্ধতিতে কত ধরেছি? সিজিএস পদ্ধতিতে এর ভ্যালুটা সিজিএস পদ্ধতিতে এর মানটা হয়ে যায়, কে এর মান হয় হচ্ছে তোমার কত? 1 হয় কে এর মান। তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু, আমরা এখানে বসিয়ে দিই এফ ইকুয়ালস টু 1 গুণ Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার। মানে সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়াল টু আমরা 1 বসিয়ে দিয়ে এটা পেলাম। আর এসআইয়ে কী হবে? এসআইয়ে কী হবে? এসআইয়ে হচ্ছে তোমার কে এর ভ্যালু আমরা জানি 9 ইন্টু কত? 10⁹ হয় মানটা। তাহলে এইখানে কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে এফ ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2 ভাগ হচ্ছে কত? আর স্কোয়ার। তাহলে আমরা প্রয়োজন মতো আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা এবার একটা অঙ্ক করে নিই। ধরো দুটো বিন্দু আধান 5 কুলম্ব, একটা Q1 = 5 কুলম্ব আর একটা Q2 = 10 কুলম্ব, যাদেরকে বায়ুতে 10 মিটার দূরত্বে রাখা হয়েছে। কত? R = 10 মিটার দূরত্বে কী করেছো? 10 মিটার দূরত্বে রেখে দেওয়া আছে। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? তাহলে এগুলো প্রথমে আমাদের নিউমেরিক্যাল করতে গেলে আমাদের এককগুলো চেক করে নিতে হবে। এটাও রয়েছে এসআই, এটাও রয়েছে এসআই এবং এটাও রয়েছে এসআই। এককগুলো সবসময় সেম একক পদ্ধতিতে হতে হবে। তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি এসআই পদ্ধতিতে কি হয়? 1/4πε0 Q1 Q2 ভাগ হচ্ছে কি আর স্কোয়ার, তাই তো? তার মানে 1/4πε0 এর ভ্যালু কত হয়? 9 × 10⁹। আর Q1 Q2 এর ভ্যালু কত হয়? 5 গুণ 10 ভাগ হচ্ছে 10 এর স্কোয়ার। তার মানে 10, এটা কেটে গেল, 5 দুগুণে কত? 10। তার মানে 4.5 ইন্টু হচ্ছে 10⁹ নিউটন। ফোর্সে ভ্যালু চলে আসলো 4.5 × 10⁹ নিউটন। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, যেটা হচ্ছে যে যদি Q1 = 3 কুলম্ব এবং Q2 = 1 কুলম্ব হয় এবং তাদের মধ্যে দূরত্ব যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল, এবং এই আধান দুটোকে আমরা বায়ু মাধ্যমে রেখে দিয়েছি, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কত হবে? ওকে, তো এই ছিল আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।